নীলের এমন তাক লাগিয়ে দেওয়া প্রশ্ন শুনে বিপন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে তারা ওর দিকে। মুখে কোনো কথা আসছে না, গলায় আটকে গেছে কিছু একটা। মস্তিষ্ক কর্মরত এটা ক্যালকুলেট করতে, তারার দুধের দাঁত কবে পড়েছে তা ভাবতে। কি হলো, চুপ করে আসিস কেন? আনসার দে। ভাইয়া, আমার তো মনে নেই। কেউ কি দুধের দাঁত কবে পড়েছে তার হিসাব রাখে বলো? যে মেয়ে নিজের দুধের দাঁত কবে পড়েছে তার হিসাব রাখতে পারে না, সেই মেয়ের মুখে প্রেম শব্দটা মানায় না। নাক টিপলে দুধ বের হবে, সেই মেয়ে ছেলে পটানোর কথা বলে। আমাকে এখন কি করতে ইচ্ছে করছে জানিস? তারা ছোট ছোট চোখ করে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জবাব দিল, কি করতে ইচ্ছে করছে নীল ভাইয়া? নীল প্যান্টের পকেট থেকে হাত বের করে বুকে দুহাত গুজল, তারপর দাঁত কিরমির করে বলল, আমার এখন ইচ্ছে করতেছে তোকে ঠাটায় একটা চড় লাগাইতে। তারা ভুরু কুঁচকে তাকালো। কিছু একটা ভাবার চেষ্টা করছে তারা, তবে হয়তো কিছুই ভাবতে পেরে ওঠেনি সে। ভাইয়া, একটা কথা বলবো? ঠাডা কি গো? তোর মাথা, ছাগলের বাচ্চা একটা। বিড়বিড় করে কথাগুলো বলল নীল। এবার তারা সচেতন চোখে পর্যবেক্ষণ করলো নীলকে, তারপর আগলা মন খারাপ নিয়ে বলল, ভাইয়া, ঠাডা অর্থ যদি মাথা হয়, তাহলে ঠাডায় মারবো মানে মাথায় মারবো। তুমি আমার মাথায় চর মারবে নীল ভাইয়া? কেউ কি মাথায় মারে বলো? নীল খেপে গিয়ে বলল, আমি মারি। এটুকু বলেই ঠাস করে তারার গালে চর বসিয়ে দিল নীল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এটাকে বলে ঠাটিয়ে চর মারা, বুঝেছিস? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো তারা নীলের দিকে। চোখ দুটো টলমল করছে নোনা জলে। সামান্য কৌতূহল দমাতে শুধুই একটা প্রশ্ন করেছিল, অথচ বিনিময়ে মেয়েটাকে এভাবে চর খেতে হলো। বিকালের আকাশ কালো হয়ে সন্ধ্যা নেমে এসেছে। হয়তো মাগরিবের আজানও শেষ হয়ে গেছে, তবে তা আমি খেয়াল করিনি। অতীতের ঘটা স্মৃতির ছেঁড়া পাতা জুড়তে বসেছিলাম, তাই বাস্তবের কোনো কিছুরই খেয়াল ছিল না মস্তিষ্কের। কোনো এক অজানা কারণে ছোটবেলায় নীল ভাই আমায় প্রত্যেকটা মুহূর্তে শাসনে শাসনে রাখত। সব সময় বকাঝকা করতেই থাকতো আমাকে। ছেলেদের সাথে খেলতে দিত না, মিশতে দিত না, সব কিছুতেই ছিল আমার সীমাবদ্ধতা। বাড়ি থেকেও আমাকে কখনো এত বেশি শাসনে রাখেনি কেউ। অথচ নীল ভাইয়া, আমার প্রতি ওনার ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ছিল না কখনো। শুধু একরাশ রাগ, ভৎসনা আর ঘৃণা, যদিও এর কারণটা আমার অজানা। কেন আমার সাথে এমন করতো নীল ভাইয়া তা এখনও আমার কাছে অজানা রহস্য। ঘড়ির কাঁটা চলতে চলতে 8:30 গণ্ডিতে গিয়ে পড়েছে। পড়ার টেবিলের ওপর দু হাতের কুনুইয়ের ভর রেখে বাম হাতের তালু দিয়ে ঢেকে রেখেছি কপাল। আমি একটু চিন্তিত, একটু না আসলে অনেকটাই চিন্তিত। যেখানে আমি চিন্তার প্রকোপে অস্থির, সেখানে আমার কুত্তা ভাই পায়ের ওপর পা তুলে ফেসবুকিং করছে। ভাবা যায় এসব? ভাইয়া, ভাইয়ার থেকে কোনো জবাব পেলাম না আমি। ও তো আগের মতোই মোবাইলের মধ্যে ঢুকেই আছে। রাগ সামলাতে না পেরে টেবিলে থাকা গ্রামাটিক্যাল বইটা ছুঁড়ে মারলাম ভাইয়ের মুখে। তিক্ত গলায় বললাম, তোকে আমি কখন থেকে ডেকে যাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? কবে একটু সিরিয়াস হবি, বলবি আমায়? শিশির ভাইয়া নির্বিকার চাহনিতে আমার মুখের দিকে তাকিয়ে ফাজিল মার্কা হাসি টেনে বলল, প্যারা নাই, চিল। এত চাপ নিচ্ছিস কেন বোন? টেবিল থেকে স্টিলের স্কেল নিয়ে এলো পাথারি মারতে লাগলাম ফাজিলটাকে। মারতে মারতে বলতে লাগলাম, প্যারা নেই, চিল না, তোকে মেরে মেরে চিল বানিয়ে দেবো আজকে। তোকে আমি মেরেই ফেলবো, হারামি কুত্তা। আমি বললে তো ডিভোর্সটা কে করাবে ময়না পাখি? ঘরে বসে বসে ফেসবুকিং করলেই আমার ডিভোর্স হয়ে যাবে ডাফার। আমার ডিভোর্স নিয়ে আদৌ কি তোমার কানে কপালে কোনো চিন্তাভাবনা আছে ভাইয়া? আমার কিন্তু তোমাকে দেখেও মনে হচ্ছে না। সব কি আর দেখা যায় রে বোক্কা? ওইটা হলো অদৃশ্য বস্তু। তোর মতো কানা কি আর দেখতে পাবে আমার মহান চিন্তাধারা? তুই চিন্তা করলে তবে তো তা দেখা যাবে। এত কেয়ারলেস কেন তুই? এতটা শান্ত হয়ে বসে আছিস কিভাবে তুই? টেনশন হচ্ছে না তোর? আমার ডিভোর্স কিভাবে হবে তার চিন্তা করেছিস তুই? তোর কি মনে হয় নীল ভাইয়াকে আমরা বলবো ডিভোর্স দিয়ে দিতে, আর ও নাচতে নাচতে দিয়ে দেবে ডিভোর্স? মগের মুল্লুক পেয়েছ? আমার তো চিন্তা হচ্ছে, এটা ভেবে কালই যদি নীল ভাইয়া উঠতে উঠতে আমায় নিতে চলে আসে বা জোর করে নিয়ে চলে যায়, তাহলে কি হবে আমার একবার ভাবতে পারছিস? ভাইয়া আমায় অভয় দেখিয়ে বলল, এত টেনশন করিস না ময়না, আমি তোর পাশে আছি। সব কিছু ঠিক করে রেখেছি আমি। রাত ঘনিয়ে গভীর হয়ে আসার পর তোর বাপ মা ঘুম গেলে তোকে এক জায়গায় রেখে আসব। সন্ধান্য দৃষ্টিতে তাকালাম আমি ভাইয়ের দিকে। অতপর আকাশ সম দ্বিধা নিয়ে বললাম, গভীর রাত? গভীর রাতে কোথায় রেখে আসবি তুই আমায়? বুদ্ধিদীপ্ত কণ্ঠে ভাইয়া আমাকে বলল, রাত হলেই দেখিস। এখন আপাতত কিছু বুঝবি না, তাই চুপ করে থাক আর ওয়েট কর রাইট টাইমের জন্য। বাধ্যমের মতো চুপ করেই থাকলাম।
কিন্তু মনের ভেতর ভেতর অনেক ধরনের চিন্তাধারা আসছে। কোথায় নিয়ে যেতে চাইছে ভাইয়া আমার। রাত 11:44। নিঃশব্দে পা ফেলে ফেলে মেইন গেট খুলে পার হয়ে বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর শিশির ভাইয়া। আব্বু আম্মু এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই আমাদের বাইরে বের হতে তেমন কোনো সমস্যা হয়নি। তবুও সাবধানতা অবলম্বন করেছি। হাতে দুটো মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে আছি, একটা আমার আর একটা ভাইয়ার। শিশির ভাইয়ার হাতে একটা মিডিয়াম সাইজের ব্যাগ, যেটাতে আমার জামা কাপড় সহ প্রয়োজনীয় সামগ্রী পুরা আছে। আমি এখনও জানি না যে ভাইয়ার মাথায় কি চলছে আর কী বা করতে চাইছে ভাইয়া। শুধু এতটুকুই অনুমান করতে পারছি যে আব্বু আম্মুর অবচেতন অবস্থার সুযোগ নিয়ে ভাইয়া আমায় নিয়ে পালাচ্ছে। ইতিহাসে হয়তো প্রথম এমন হচ্ছে। সচরাচর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে করার জন্য বাড়ি থেকে পালায়, অথচ আমরা ভাই বোন বিয়ে ভাঙতে বাড়ি থেকে পালাচ্ছি। আজ ইতিহাসে নতুন কিছু ঘটবে আর আমার জীবনেও নতুন অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্সের সুযোগ পাচ্ছি। আমার ভেতরে কিন্তু সেই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে, আবার ভয়ও করছে। কাল সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মু যখন আমাকে পাবে না, তখন কি এক অবস্থায় যে হবে তা কল্পনায় অভাবনীয়। আম্মু নির্ঘাত চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে, চিন্তাও করতে পারে। তাছাড়া শিশির ভাইয়ের ওপর কী যে তাণ্ডব চালাবে মা জননী, তা আমার ভাবনার ধরা ছোঁয়ার বাহিরে। চেহারায় মন খারাপের রেখা টেনে বললাম, ও ভাইয়া, তুই যে আমাকে নিয়ে চুরি করে পালাচ্ছিস, আম্মু কাল সকালে আমায় দেখতে না পেলে তোকে কি করবে জানিস? চেঁচিয়ে কানের পর্দা ফাটিয়ে দেবে দেখিস। আমাদের রাস্তায় ল্যাম্পপোস্ট তেমন একটা নেই বললেই চলে, আর আমাদের বাড়ির সামনে ল্যাম্পপোস্ট নেই। আমাদের সারা বাড়িও এখন আলোহীন। কোনো কৃত্রিম আলো না থাকায় জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন। তবে আবছা আলো উপস্থিত, তাতে কৃত্রিম আলোকে হার মানিয়ে প্রকৃতির আলো অপরূপ রূপে শীতল করে তুলেছে চারপাশ। আবছা আলোতে শিশির ভাইয়ের চিরল দাঁতের হাসি স্পষ্ট দৃশ্যমান। তার মানে আমার কথা শুনে ও দাঁত কেলিয়ে হাসছে। এত সিরিয়াস মোমেন্টে ডাফারটা হাসি পাচ্ছে, রেডিকিউলিস। ঠুস করে শিশির ভাইয়ের মাথায় চাটা মেরে দাঁত কটমট করে বললাম, কুত্তা খ্যাকশিয়ালের মতো দাঁত কেলাচ্ছিস কেন তুই? এতই যদি মন চায় তাহলে পাটের বনে গিয়ে হুক্কা হুয়া কর গিয়ে। খবরদার আমার সামনে দাঁত বের করবি তো হাতুড়ি মেরে তোর দাঁতই ভেঙে দেবো আমি। শিশির ভাইয়া তার কণ্ঠস্বরে ভব ভরা ভয় এনে চোখ জোরে ডাম্বল শেষ করে বলল, ওরে বাহ, না বোন থাক, আমার দাঁত ভাঙার দরকার নেই রে, নাহলে ফোকলা দাঁতি হয়ে যাব। এখানে দাঁড়িয়ে থেকে বকর বকর কর আর রাত পাড়ি দে। সকালবেলা আমাদের ডিয়ার আম্মা খুব আদর যত্ন করে ঝাড়ু দিয়ে রিসিভ করে নিয়ে যাবে। ব্যাপারটা নিশ্চয়ই তোর খুব ভালো লাগবে না রে হারামি? অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কথাটা বললাম শিশির ভাইয়াকে। ও আমার বুড়িমা, এবার তো একটু থাম। এই যে তোকে আমি জানোয়ার বলি না, তুই আসলে একটা জানোয়ার। গবাদি পশুরা যেমন গভেট, তেমনি তুই একটা গভেট। খালি গভেট না, উন্নত মানের গভেট তুই। আজকে হাতে নাতে প্রমাণ পাইলাম। আমি চেতে উঠলাম, ঝাঁঝালো গলায় বললাম, কি বললি তুই? এত বড় অপমান! আমায় গবাদি পশুর সাথে তুলনা দিলি? দিছি। তোর বাপ কি আমাকে বিমান কিনে দিছে নাকি হেলিকপ্টার যে তোকে নিয়ে উঠে উঠে চলে যাব? সত্যি করে একটা কথা কত, তোর মাথাত কি আদৌ ঘিলুফিলু আছে নাকি সবই গবর? এলো পাথারি মারতে লাগলাম ভাইয়াকে। মায়ের চালিয়ে যেতে যেতে বললাম, তোর এত বড় কলিজা, কন্টিনিউয়াসলি ইনসাল্ট করছিস আমায়? ভালো হবে না কিন্তু বলে দিলাম। আর আমার বাপ তোকে বিমান হেলিকপ্টার এসব না কিনে দিলেও একটা দামি বাইক কিনে দিয়েছে। সো উড়ে উড়ে নয়, চালিয়ে চালিয়ে যাবি তুই আমায় নিয়ে। জায়গার থেকে ব্যাগ বের করে আন, দেরি হয়ে যাচ্ছে। আম্মু যদি উঠে যায় না তাহলে তোকে আমি মেরেই ফেলবো দেখিস। খবিস কোথাকার, মাথার গোবরগুলোকে লাফালাফি করছে যে তুই বলদের মতো কথা করছিস। আরে ছাগল, বাইক নিয়ে বের হলে আব্বু আম্মু জেগে যাবে, বুঝিস কিছু? কোমরে দুহাত রেখে ডাকাত রানীর রূপ ধারণ করে বললাম, কিছু দূর নিয়ে গিয়ে স্টার্ট দিলেই তো আর ওরা কোনো আওয়াজ শুনতে পাবে না। আসলে কথা কি বলতো, গোবর আমার মাথায় নয়, তোর মাথায় আছে, তা আবার পর্যাপ্ত পরিমাণে। শিশির ভাইয়া চুপ হয়ে গেল। হয়তো ভাইয়ার এই কথাটা মনে ছিল না, আমি লজিক দেওয়ায় মনে পড়েছে, তাই চাপাবাজ শিয়াল থেকে মিউ মিউ করা বিলাই হয়ে গেছে। তুই থাক, আমি চাবি নিয়ে বাইক বের করে আনছি। কিছুক্ষণ পর ভাইয়া বাইক নিয়ে আসলে হেঁটে হেঁটে কিছু দূর গিয়ে রওনা হলাম আমরা। প্রায় 1.5 কিলো পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছালাম আমরা। একটা হলুদ রাঙা ছোটোখাটো বাড়ির সামনে এসে থামলো ভাইয়া। বাইক থেকে নেমে চোখ বোলাতে লাগলাম সারা বাড়ির দিকে। বেশ সুন্দর বাড়িটা। আমি চারিদিকে তাকাতাকি করতে করতে খেয়াল করলাম কাকে যেন কল করলো ভাইয়া। ভাইকে কল করতে দেখে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ে বললাম, কাকে কল করছিস ভাইয়া? শিশির ভাইয়া ভরাট কণ্ঠে বলল, আসলেই দেখতে পাবি। কিছু প্রহর পর বাড়িটা থেকে একটা সাদা চাদর পরিহিতা মেয়ে
বের হলো মেন গেট খুলে। নির্ভীক চাহনিতে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। মেয়েটি এসেই ভাইয়ের দিকে অপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে একটা লাজুক হাসি হাসলো। তা দেখে আমি ফ্যালফ্যাল করে চেয়েই থাকলাম, তবে এখনও বুঝতে পারছি না তার লাজুক হাসির কারণ। আমি ভাইয়ের দিকে তাকালাম, তা দেখে আমি পুরো হতভম্ব। ভাইয়া মেয়েটিকে দৃঢ় চাহনিতে পর্যবেক্ষণ করছে। মেয়েটি দেখতে সুন্দর, গায়ের রং হলদে ফর্সা, লম্বায় আমার চেয়ে 1-1.5 ইঞ্চি লম্বা হবে মতো, স্বাস্থ্য আমার তুলনায় পুষ্ট। খুব বেশি পুষ্ট বলা যায় না, স্বাভাবিক, শুধু আমি একটু অস্বাভাবিক চিকন টাইপ। মোট কথা মেয়েটা দেখতে শুনতে ভালো। কেমন আছো আপু? হাসি মুখে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছিলাম, এমন সময় সে নিজেই আমি প্রশ্নটা করে বসলো। শালীন কণ্ঠে জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি? আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা হয়নি তো তোমাদের? জি না আপু, কোনো সমস্যা হয়নি। কথা কি সব রাস্তাতেই হবে নাকি বাড়ির ভেতরে নিয়ে যাবে আমার বুনুকে? না আবার বাড়িতেই চলে যাবে ওকে নিয়ে? কোনটা? আপু তৎক্ষণিক ব্যস্ততা দেখিয়ে বলল, এই না না, তা হবে কেন, চলো ভিতরে চলো। ভাইয়া রসিকতা করে বলল, বলার পর আপু মিষ্টি হেসে মাথা দোলালো। জানি না কেন ওদের কথোপকথন, তাকাতাকির ধরন আমার মোটেও স্বাভাবিক লাগছে না, কিছু তো একটা আছেই। মেয়েটা আমি উদ্দেশ্য করে বলল, ভেতরে চলো আপু। আমি বাড়ির ভেতরে ঢোকার জন্য পা বাড়ালাম। মেয়েটার সামনে হাঁটছে, আমি আর ভাইয়া পেছনে। যেতে যেতে সন্ধানু নজর তাকিয়ে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়লাম, এটাকে ভাইয়া? ফ্রেন্ড। ভ্রু উঁচিয়ে বুদ্ধিদীপ্ত কণ্ঠে বললাম, ও ফ্রেন্ড না, ফ্রেন্ডের তো আমরা তুমি বলেই ডাকি। ভাইয়া মাথা চুলকে আমার কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল, তোর ভাবি। কুটিল হেসে বললাম, ও কাহিনী তাহলে ইহা? আমায় জাস্ট বাড়ি ফিরতে দে, তোর প্রেম করা বের করব আমি। ঠাস করে মাথার উপর চর মেরে দিল ভাইয়া। কণ্ঠে ভিসেল রাগ টেনে বলল, এমনি কি তো খবিস বলি? হেল্প করা বাদ দিয়ে বাস খাওয়ানোর প্ল্যান করিস, হারামখোর। আমায় মারবে অথচ আমি কিচ্ছু বলবো না, তা তো হয় না, তাই রিপ্লে স্বরূপ আমিও মেরে দিলাম কয়েকটা চর। ভাষা ঠিক কর, যেখানে সেখানে আমায় মারতে তোর লজ্জা লাগে না? কুত্তা শয়তান, সাহস থাকলে আরেকবার মেরে দেখ, তোকে জেলে পুরবো আমি। ভাইয়া কিছু বলার আগে আপুটা বলল, তোমরা সারাদিন রাত শুধু ঝগড়াই করো নাকি? ভাইয়া চুপ হয়ে গেল। আমি দ্রুত বললাম, না না ভাবি, আমি না, ভাইয়া ঝগড়া করে। মেয়েটা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর কিছু না বলে আবার হাঁটতে লাগলো। আমরা তিনজন একটা রুমে গিয়ে বসলাম। তারপর আমি মেয়েটাকে খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করলাম, তোমার নাম কি ভাবি? মেয়েটা ফিক করে হেসে ফেলল, আমার পাশে এসে বসলো। তারপর মিষ্টি কণ্ঠে বলল, একটু আগেই তো আপু প্লাস আপনি ছিলাম, এত তাড়াতাড়ি ভাবি প্লাস তুমি হয়ে গেলাম তার আপু? আমি একগাল হেসে বললাম, আগে জানতাম না তুমি আমার হবু ভাবি, তাই তখন আপনি প্লাস আপু ছিলে, বাট এখন জানি, তাই এখন তুমি প্লাস ভাবি। একটু থেমে, বাই দ্য ওয়ে তুমি আমার নাম জানো ভাবি? জানি তো, তোমার ভাইয়া বলেছে, তোমার ব্যাপারে সবই বলেছে ও আমায়। তুমি সত্যি ভীষণ মিষ্টি মেয়ে, খুব পছন্দ হয়েছে তোমাকে আমার। তখনই শিশির ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, মিষ্টি না ছাই, এই শাকচুন্নিকে তোমার মিষ্টি লাগতেছে যারা, আসলে তুমি একটা কানা। ভাইয়ের কথা শুনে রাগে গা পিত্তি জ্বলে উঠলো আমার। চেতে উঠে বললাম, এই তুই চুপ করতো। এই ভাবি, তোমার নাম কি যারা? যারা ভাবি মাথা নাড়িয়ে বলল, ননদিনী, আমার নাম যারা আহমেদ। আমি উৎসাহিত হয়ে চট করে বলে ফেললাম, জানো ভাবি, আমার বরের নাম নিলয় আহমেদ, আর তোমার নাম যারা আহমেদ। কত মিল, তাই না বলো? আমার কথা শুনে শিশির ভাইয়া আর যারা ভাবি হঠাৎই হতভম্ব, দুজন চুপ হয়ে গেল। আমার দিকে অবাকীয় দৃষ্টিতে তাকালো ওরা। হাসি মজার আড্ডা মহল হয়ে উঠল, থমথমে অস্বস্তিকর পরিবেশ। ওদেরকে চুপ থাকতে দেখে এক মুহূর্তের জন্য আমি চুপ মেরে গেলাম। নিজের অজান্তেই নীল ভাইয়ের নাম মুখে এনে ফেলেছি। আমি বলতে চাইনি, কিন্তু কি করে যে বলে ফেললাম তা আমি জানি না। আমার এই কাজে আমি নিজেই চরম বিস্মিত। কিছুক্ষণ চুপ থাকার পর শিশির ভাই আমার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে ময়না, আমি এখন আসি রে। আমি সম্মতি জানিয়ে বললাম, সাবধানে যাস ভাইয়া, আর পৌঁছে আমায় কল করে জানাস কিন্তু। শিশির ভাইয়া আনমনে কোনো এক অনির্দিষ্ট স্থানে নিজের চক্ষু জোড়া স্থির করলো। মনে মনে কি যেন ভাবলো ভাইয়া, তারপর ব্যস্ত ভঙ্গিতে বলল, তোর মোবাইলটা দে তো। এক পলক সন্দিহান নজরে তাকিয়ে থেকে কিছু বুঝতে না পেরে বিনা বাক্যে আমার মোবাইলটা তুলে দিলাম ভাইয়ার হাতে। আমার মোবাইল নিয়ে ঝটপট ওটার ব্যাকপার্ট খুলে মোবাইলের ভেতর থেকে সিম কার্ড খুললো ভাইয়া। ঘটনাস্থলে আমি আর যারা ভাবি নীরব দর্শক সেজে দেখতে লাগলাম। আমার মোবাইলের 2টা সিম কার্ডই খুলে ফেললো ভাইয়া। তারপর নিজের ওয়ালেট থেকে একটা টেলিটক সিম বের করে আমার ফোনে লাগিয়ে আমার দিকে মোবাইল সেধে বলল, নে তোর ফোন।
আমি চোখে মুখে একদলা কৌতূহল পুরে বললাম, তুই সিম কার্ড খুললি কেন ভাইয়া? যাতে কেউ তোর হুদিস না পায়। তোর ফোন ট্র্যাক করলেই বাড়ির সবাই তোর খোঁজ পেয়ে যাবে ছাগল। মাথার গোবরগুলো দয়া করে একটু পরিষ্কার করিস, জীবনে উন্নতি করতে পারবি, না হলে ভবিষ্যৎ আন্ধার। আমি আগুন দৃষ্টিতে তাকাতেই ভাইয়া আবার বলল, আর শোন, এই যে সিম দিলাম, এটা দিয়েই কথা বলবি, জাস্ট আমার সাথে। ভুল করে যদি অন্য কারোর সাথে কথা বলিস আর কেউ যদি তোর খোঁজ পায়, তাহলে এই জন্মেও তোর ডিভোর্স করাতে পারবো না আমি। তাই সাবধান, যা বললাম তাই করবি, মনে থাকবে তো? থাকবে। তুই যা, দেরি হয়ে যাবে। ভাইয়া যারা ভাবিকে বলল, ওর খেয়াল রাখো যারা, দেখে দেখে রাখো খবিসটাকে। ভাইয়ার বাহুতে আচ্ছা মতো কিলঘুষি লাগালাম, তাতে ভাইয়া আমার থেকে সিটকে দূরে সরে গেল। হাস্যোজ্জ্বল কণ্ঠে যেতে যেতে বলল, নিজের খেয়াল রাখিস ময়না। এটুকু বলে চলে গেল শিশির ভাইয়া। আমি বিছানায় এসে বসে তৎক্ষণাৎ সারা ঘরে চোখ বোলাতে লাগলাম। ঠিক তখন যারা ভাবি বলল, খুব ভালোবাসে তোমাকে তোমার ভাইয়া। প্রসন্ন হেসে বললাম, ভাবি খুব বললে ভুল হবে, আমায় মাত্রাতিরিক্ত ভালোবাসে। ইনফ্যাক্ট এই পৃথিবীতে একমাত্রই ওই আছে যে আমার সব আবদার পূরণ করে, তাও আবার আমার না বলাতেই। যারা ভাবি বিছানায় বাবু হয়ে বসে কোলের উপর বালিশ নিয়ে তাতে দুহাত রেখে উৎসাহ নিয়ে বলল, শিশির তোমার কথা সবসময় আমায় বলে, আমার ময়না এমন, ময়না আজ এই করলো ওই করলো, আজ ওর সাথে খুব জবরদস্ত মারামারি হয়েছে, আরও কত কি। যেদিন তোমার বিয়ে হলো সেদিন ওর খুব মন খারাপ ছিল, বারবার আমাকে বলছিল আমার ময়না ভালো নেই। যারা আব্বু আম্মু এটা কি করে দিল বলো, ওদের আমি মাফ করব না কখনো। তারা যদি কষ্টে থাকে তাহলে আমি সবার নামে মামলা করে সবাইকে ফাঁসায় দেব। আমি লাইফে ফার্স্ট তোমার ভাইয়ের চোখে পানি দেখেছিলাম তারা, ওর এমন করা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। আমার ঠোঁটের হাসি শূন্যে মিলিয়ে গেল এক নিমিষে। ভেতর ভেতর মন খারাপের ছাপ দেখা গেল, হয়তো তা চেহারাতে বহিঃপ্রকাশও পেয়েছে। যারা ভাবিকে দেখে মনে হচ্ছে ভাবি কিছু একটা আন্দাজ করতে পেরেছে। আচ্ছা তারা, তোমায় একটা প্রশ্ন করি বোন? করো। যারা ভাবি দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, একটু আগে যে বললে তোমার বরের নাম নিলয় আহমেদ, আমার জানা মতে তুমি তোমার বরকে পছন্দ করো না, বিয়েটাও মানো না, তাহলে তুমি হঠাৎ তোমার বরের কথা কেন বললে? তোমার কি তার কথা মনে পড়ে তারা? আমি ঘাবড়ে গেলাম, ইতস্ততা নিয়ে বললাম, না ভাবি তা নয়, আসলে ওনার নামের পদবী আহমেদ আর তোমার সাথে মিলে যায় তাই বলেছি, এছাড়া কিছু না। যারা ভাবি আর কিছু বলল না, দু ঠোঁট একনিষ্ঠ করে ঠোঁটের এক পৃষ্ঠের সাথে অপর পৃষ্ঠের পৃষ্ঠ মিলিয়ে গুনগুন ধ্বনিতে বলল, নীলহের কথা এখন আর আমি তুলতে চাই না, যেভাবেই হোক সাবজেক্টটা আমায় এড়াতেই হবে। কি যে করি। আমি এদিক ওদিক তাকাতাকি করে যারা ভাবিকে প্রশ্ন করলাম, ভাবি তোমার বাড়ির সবাই কোথায়? তুমি কি একা থাকো এখানে? না, আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি, ওরা আমার খালার বাসায় বেড়াতে গেছে, কিছুদিন পর ফিরে আসবে। আচ্ছা, আমি এখানে আসি, এটা তোমার আব্বু আম্মু ফিরে এসে দেখলে তোমার কোনো সমস্যা হবে না? আরে না না না, তুমি এসেছো তাতে আমার ভালোই হয়েছে। একা একা থাকতাম, তুমি আসায় কোম্পানি পেলাম, আর আব্বু আম্মুর তরফ থেকেও কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলি, বলো। তোমাকে যে ভাবি ডাকছি, এদিকে তুমি রাগ করছো? না, রাগ করব কেন? এত সুইট একটা মেয়ের মুখে ভাবি ডাক শুনতেও মন ভালো করা ফিলিংস আসে। তবে সাবধান, আমার আব্বু আম্মুর সামনে আবার বলে ফেলো না, তাতে আবার বিপদ বাড়বে। আমি মুচকি হেসে হ্যাঁ জানালাম। মনে মনে যারা আপুকে আমার ভাবি হিসেবে মেনে নিয়েছি, ভাইয়ের সাথে তো আপুকে বিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। আর তার জন্য এখন থেকেই ডেকে ডেকে প্র্যাকটিস করছি, যেন পরবর্তীতে ডাকতে সমস্যা না হয়। তবে বিয়ের আগ পর্যন্ত আপু বলেই ডাকবো ভাবছি। রাত 12:30 পর্যন্ত আমরা গল্প করলাম। যারা আপু আপাতত গুড নাইট দিয়ে ঘুমাতে গেছে। ওকে আমার খুব পছন্দ হয়েছে, খুব মিশুকে বৈশিষ্ট্যের মেয়েটা, একদম সেরা ভাবির মতো। যারা আপুর সাথে শিশির ভাইয়ের বিয়ে হলে খুব খুশি হব। তা যদি হয় তাহলে আমার জীবনে খুব মিষ্টি দুজন ভাবি পাবো, একটা বাপের বাড়িতে আর একটা শ্বশুর বাড়িতে। হা, খুব মজা হবে তাহলে। আমার হাসি ফট করে বন্ধ হয়ে গেল। আসলে একটু ভুল বলে ফেলেছি আমি। বাপের বাড়ি ঠিক আছে, বাট শ্বশুর বাড়ি তো আমার আর থাকা হবে না। আমি যে ডিভোর্স নেওয়ার প্ল্যান করছি তা তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। আমার ডিভোর্স হয়ে গেলে ওটা হবে শুধুই আমার মামার বাড়ি, যেমনটা 2 দিন আগে ছিল, শুধুই আমার মামার বাড়ি। ঘরের জানালার কাজ উন্মুক্ত করে শুয়ে পড়লাম। আসলে জানালা বন্ধ না করে ঘুমাতে পারি না আমি, দম আটকে ফাঁপড় লেগে আসে বুকের ভেতর। অবস্থায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দদরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম আমি। অতপর ডুব দিলাম স্বপ্নের দেশে। রাত এখন 1:30টার কাছাকাছি। ব্যস্ত শহর নিস্তব্ধতার আতলে আচ্ছাদিত, কোথাও কারো সারা শব্দ পাওয়া কঠিন।
1-2টা কুকুর বিড়াল আর বাদুর প্রজাতির প্রাণী ব্যথিত। ব্যালকনিতে বসে আছে এক সুদর্শন পুরুষ, হাতে তার খয়েরি রঙা ডায়েরি, মুখে বিষণ্ণতার ছাপ। রাত বাড়ার সাথে সাথে ছেলেটার মন খারাপও যেন চড়া দিয়ে উঠেছে চক্রবৃদ্ধি হারে। দম বন্ধ হয়ে আসছে সেই অশনি মন খারাপের প্রকোপে। না পারছে সইতে, না পারছে তা থেকে মুক্তি পেতে। অদৃশ্য দহনে জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়। তার মনের খোঁজ কি সেই রাতে, যার কারণে চাঁদোয়া রাতেও অঘোর দহনে পুড়ছে ছেলেটি, সে কি জানে? নীল ডায়েরি লিখছে, কষ্টরা সব জমাট বেঁধে আটকে আছে বুকের মাঝে। মন খারাপের বোঝা সে আর বইতে পারছে না, তার পরিত্রাণ চাই। তাই সে লিখছে, মন খুলে মুঠো ভরা আবেগ নিয়ে লিখে চলেছে, এই আশায় যে তার না বলা কথাগুলো হয়তো সাদা পাতায় তুলে ধরলে কমবে তার দহন। তুমি বোঝনি, কিছু জানোনি, আমি বলতে চেয়েও তুমি শোনোনি। আমি তাই একা, আজ খুব একা তোমাকে ছাড়া। আমি লিখে যাই চিঠি, লিখে যাই, দূর আকাশে দৃষ্টি হারাই, হয়তো আমি খুঁজে পাবো ঠিক ওই আকাশে আমার না বলা হাজারো কথা, নিভৃতে পাওয়া বিষণ্ণতা। তুমি জানো কি, আমায় বোঝো কি, ভালোবাসি কতটা? তুমি জানো আমি খুঁজে যাই, হ্যাঁ তোমাকেই ওই নিরালায়, আবার না পেয়ে নিজেকে হারাই সেই বেদনায়। ভীষণ মিস করছি তোমায় আমার মিষ্টি বউ, ফিরে এসো না আমার রাজ্যে, আঁকড়ে ধরে থাকবো তোমায় আমার বক্ষ দেশে জড়িয়ে রেখে। যত্ন করে মোড়াবো তোমায় ভালোবাসায়, আদরের চাদরে জড়াবো তোমায়, রাঙাবো আবার লাজুক রঙে। চলে এসো না প্লিজ, মিস করছি খুব এই পিচ্ছিটা, চলে এসো তাড়াতাড়ি প্লিজ, এভাবে আর পুড়িও না, ভালোবাসি খুব খুব। এতটুকু লিখে আকাশের দিকে তাকালো নীল। সবর আকাশ তারাহীন, খানিক আলোহীনও, তবে আকাশে ঘোলাছে নীলচে রঙে সামান্যতম আলো নিক্ষিপ্ত হচ্ছে চারপাশে। সেই আলোতেই লেখছিল নীল। কিছুক্ষণ আকাশের দিকে চুপচাপ তাকিয়ে থেকে মনে জমে থাকা অভিমানী বাক্যের পারদ পরপর সাজিয়ে আবারও লিখতে লাগলো নীল। আরও কতটা সময় কাটাবে নিরালায়, কতটা সময় লিখবে, কতক্ষণ সময় জেগে থাকবে তা হয়তো কেউ জানে না, এমনকি সে ছেলেটিও নয়। হয়তো এভাবেই নির্ঘুমে কাটিয়ে রাত পাড়ি দেবে সে। কেটে গেছে টানা 3 দিন। এর মাঝে যারা আপুর মা বাবাও ফিরে এসেছে, ওনারা খুব ভালো। যারা আপুর মতোই মিশুকে, খুব সহজেই মিশে গেছেন ওরা আমার সাথে। যারা আপুর মতো, ওর পরিবারটাও মাশাআল্লাহ ভীষণ ভালো। এই 3 দিনে শিশির ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে মাত্র। শুনেছে আমার বাড়ির অবস্থা নাকি করুণ। আম্মু চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছে। মামাইদের বাড়িতেও সব জেনে গেছে। না জেনে কি এলাহি কাণ্ড বেঁধে গেছে ওখানে। ভাইয়ের ডেসক্রিপশনে কিছু বলেনি আমায়, ওকে নিশ্চয়ই খুব বকাঝকা করছে আম্মু। কিন্তু কি আর করার আছে, আমার হাতে কিছু নেই। এখন আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স পেপার রেডি করছে ভাইয়া। এরপর আরও কত কাজ পাকাপোক্ত প্ল্যানিং করে নীল ভাইয়ার থেকে সাইন করে নিতে হবে। সে সম্বন্ধে ভাইয়া এখনও কিছু ভাবেনি। মোট কথা আরও 7-8 দিন লেগে যাবে এসবে। রাত প্রায় 12টা বাজে। যারা আপুর শরীর আজ একটু খারাপ, তাই আজ আপু রাতের খাবার খেয়েই শুয়ে পড়েছে। যদিও গল্প করতে চেয়েছিল, আমি বারণ করে ঘুমাতে পাঠিয়েছি, কারণ শরীর খারাপ থাকলে বেশি রাত জাগলে আরও বেশি অস্বস্তি বোধ হয়। আজ যারা আপু নেই, তাই গল্প করার বিশেষ কোনো সাথীও নেই। অতএব আমি প্রতিদিনের তুলনায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। বেশ আরাম করেই ঘুমাচ্ছিলাম। চোখ বুঝে থাকতে থাকতে গভীরে ধরা দিয়েছিল ঘুম। ফলে আমিও আস্তে আস্তে তলিয়ে যেতে থাকলাম অতল গহীনে। আমার কানে ধপ করে একটা শব্দ এলো। সিলিং ফ্যানের হনহন শব্দের কাছে। ওই শব্দটা খুব অস্পষ্ট। তাছাড়া এটা আমার ভুল ধারণাও হতে পারে, তাই এটা নিয়ে আর না ভেবে ঘুমের দিকে মনোযোগ দিলাম। ঠিক তার একটু পর ঝোপঝাড়ের কর্মরের শব্দ আসতে লাগলো আমার কানে। মনে হলো কেউ আমার ঘরের দিকে আসছে। আসলে আমার ব্যালকনির সামনে ছোটোখাটো একটা বাগান আছে, আর আমি থাকি বাড়ির পেছনের দিকটায়। তাই ব্যালকনির কাজ খুলতেই চোখে পড়ে শুভ্র সবুজ বাগান, নানান রকম ফুল গাছ লাগানো সেখানে। এর মধ্যে দিয়ে যদি কেউ হাঁটে, তাহলে পাতার ঘর্ষণে একটা কর্মরে আওয়াজ ঠিক আসবে। আচ্ছা, এটা কি কোনো ভুট্টুতের কাজ নয় তো? কিন্তু এটা কিভাবে সম্ভব? এতদিন যাবত এখানে আছি, আমি কই এরকম ভৌতিক কোনো ব্যাপার স্যাপার আগে তো কখনো চোখে পড়েনি আমার। তাহলে হঠাৎ আজই কেন এমন হচ্ছে? হুটহাট ভূত কোথা থেকে উদয় হবে? এটা কি ভূত, নাকি চোর, নাকি ডাকাত? ধীরে ধীরে কর্মরে আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। স্পষ্ট শোনা যাচ্ছে কেউ একজন বাগান পেরিয়ে আমার বেলকনির দিকেই আসছে। এবার আমার ভয় হতে লাগলো। এটা যদি ভূত হয় তাহলে আমি অজ্ঞান, আর যদি চোর হয় তাহলেও তো ভয়ের ব্যাপার। হঠাৎ সেই কর্মরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছি। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ ভয় পেয়ে গেলাম আমি। কিন্তু ভয় পেয়ে তো লাভ নেই।
আমাকে দেখতেই হবে বাইরে আসলে কে। ভীতু মনকে শক্ত করে বুকে সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে মিঠে পায়ে হেঁটে হেঁটে ব্যালকনিতে পৌঁছালাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে অবশ হয়ে আসছে। সেই অবশ হাতেই বেলকনির কাজ খুললাম। অতপর কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। চারপাশে আগের মতোই গা ছমছমে নিস্তব্ধতা, খুব শান্ত পরিবেশ। আমার ভেতরে ভেতরে ভয় ভয় হতে লাগলো। একটু আগেই এখানে কারো পায়ের চলনের আওয়াজ ছিল, অথচ এখন আর শোনা যাচ্ছে না। আমার ভাবনা সুতা ছিল কোনো এক আগন্তুক বিড়ালের মিউ মিউ করার শব্দে। তখনই বুঝলাম যে এই ভৌতিক বস্তুটি আসলে বিড়াল। আমি খানিকটা স্বস্তি পেলাম। ভয়ের আতঙ্ক ভেতর থেকে চলে গিয়েছে। কাজ লক করে, ভালোভাবে দরজা লক করে আবার শুয়ে পড়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। 5 মিনিটের মাথায় ঘুমিয়ে গেলাম। এভাবে কতক্ষণ কেটেছে আমার আর জানা নেই। ঘুমের দেশের বেশ গভীরে ডুব দিয়েছিলাম, কিন্তু হুট করে কে যেন আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। দরজায় কড়া নেড়ে আমার কাঁচা ঘুম ভেঙে দিয়েছে। বিছানা ছেড়ে উঠে ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিলাম। তারপর ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আমি 1000 ভোল্টের শক খেলাম। ঘুমু ঘুমু ভাব নিমেষেই উড়ে গেল উধাও। আমার চোখ জোড়া হতবিহ্বল হয়ে থমকে গেছে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে প্রচণ্ডভাবে। গায়ের প্রত্যেকটা লোম শিউরে উঠেছে ভয়ে। এবার আর আমার নিস্তার নেই।